হ্যালো বাচ্চু, যেমনটা আমি বলেছিলাম তোমাদের ক্লাস 11-এর ওয়েব চ্যাপ্টার থেকে আজকে আমার এটা সেকেন্ড ভিডিও। তো আজকে আমি 4টা ডিরাইভেশন দেখাবো। 4টা ডিরাইভেশন তোমাদের সামনে টার্ম 2 এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই 4টা ডিরাইভেশন খুবই ইজি, যদি আসে তাহলে তো তোমাদের লাখ ভালো, 3 মার্ক এমনি পেয়ে যাবে। তো 4টা ডেরিভেশন খুব ভালোভাবে বুঝে নাও, কারণ হাতের সময় একদম কম। তো যদি এই 30 মিনিটসের ভিডিওর মধ্যে যদি 4টা ডেরিভেশন যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের অনেক লাভ হবে। ঠিক আছে। তাছাড়া আমি বারবারই বলি যে ওয়েব চ্যাপ্টার থেকে কম পড়ে যাতে বেশি মার্কস স্কোর করা যায়, সেটার জন্য আমি কিছু সিলেক্টিভ কোয়েশ্চেনে তোমাদেরকে বুঝাবো। তো ওইগুলা অ্যাটলিস্ট ভালোভাবে দেখে যাও এবং এইগুলা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, যাতে অ্যাটলিস্ট এইগুলি যদি আসে তাতে যাতে তোমরা অ্যাটেম্প করতে পারো। তাহলে 70-র মধ্যে 60-65 কমন পড়ার কোনো ব্যাপারই না। ঠিক আছে। তো আজকের প্রথম ডেরিভেশনটা দেখো। আমরা স্প্রিং তো চিনি, স্প্রিং সম্বন্ধে আমরা টার্ম 1ও পড়েছি। তো কোয়েশ্চেনটা হলো, একটা স্প্রিং এর নিচে যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই, তারপর কি হবে, ভরটাকে যদি আমরা একটু টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিই, তাহলে ভরটা এরকম ভাবে দুলতে থাকবে। ঠিক আছে। জাস্ট প্র্যাকটিক্যালি ইমাজিন করো, একটা স্প্রিং এর নিচে যদি ভর ঝুলিয়ে টান দিয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এটা দুলতে থাকবে। এটার আমরা টাইম পিরিয়ড বার করতে লাগবে। তারপর এটা যে একটা সরল দুলগতি নির্দেশ করে, এটা আমাদের প্রুফ করতে লাগবে। এতটুকুই কাজ, তাহলে আমাদের 3 মার্ক হয়ে যাবে। ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমে আমরা একটা স্ট্রিং আঁকি। ধরো এটা হলো আমাদের স্বাভাবিক স্ট্রিং। তারপর এটার মধ্যে যখন আমরা ভর ঝুলাবো, তাহলে এটা একটু এক্সপানশন হবে, মানে তার দৈর্ঘ্য একটু বৃদ্ধি হবে যদি আমরা ভর সেটার মধ্যে একটু ঝুলিয়ে দিই। ঠিক আছে। তারপর এটাকে যদি আমরা আরেকটু বল দিয়ে ছেড়ে দিই, এদিকে যদি একটু বল দিয়ে ছেড়ে দিই, তাহলে এটা এইভাবে দুলতে থাকবে। ঠিক আছে। এটা হলো তার স্বাভাবিক অবস্থা। এটাকে আমরা এদিক থেকে এদিকে বল দিলাম, বল দিয়ে দেখো, আমি আবার প্রথম থেকে বলি, এটা হলো জাস্ট স্প্রিং এর দৈর্ঘ্য। ভর ঝুলালে স্প্রিংটার দৈর্ঘ্য ধরো এখান থেকে এতটুকু ইনক্রিজ হলো, জাস্ট ভরের জন্য স্মল লেভেল ধরতে পারো। তারপর এটা এই জায়গার মধ্যে স্থির অবস্থাতেই থাকবে। ভর ঝুলানোর পরে একটু দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে স্থির অবস্থাতে থাকবে। দেন এটাকে যদি একটু বল প্রয়োগ করি নিচের দিকে একটু বল প্রয়োগ করলাম, করে এতটুকু দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এটা আমার প্রযুক্ত বলের জন্য এটা নিচের দিকে নামবে। দেন স্প্রিং এর প্রত্যানয়নকারী বল বা প্রতিক্রিয়া বল যেটা আমরা বলি, সেটার জন্য আমরা ছাড়া মাত্র সেটা উপরের দিকে উঠবে। ঠিক আছে। উপরের দিকে উঠে এখানে মানে এই জায়গার মধ্যে এরকম ভাবে এটা দুলতে থাকবে। এটা আমি 4th কেসে দেখাই। ঠিক আছে। তো ধরো এখানের মধ্যে এটা তো এল ভর ঝুলানো হলো, আর আমার বলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো এক্স। দেন এটা আবার উপরের দিকে যাবে এক্স। ঠিক আছে। তাহলে তার বিস্তার কি হলো এক্স, মানে এক্স বিস্তার নিয়ে সে এরকম ভাবে দুলতে থাকে। আমরা যেমন সরল দুলকের ক্ষেত্রে দেখেছিলাম, সেটা এরকম ভাবে এক্স বিস্তার নিয়ে দুলে, সেইভাবে এটা হলো তার সাম্যাবস্থা। সে এক্স বিস্তার নিয়ে এদিকে এদিকে এরকম ভাবে দুলবে। ঠিক আছে। তো এখান থেকে আমাদের ডিরাইভ করতে লাগবে যে এটা একটা সরল দুলগতি নির্দেশক সমীকরণ, এবং আর কি ডিরাইভ করতে লাগবে, আর ডিরাইভ করতে লাগবে আমাদের তার পর্যায়। তো প্রথম কথা হলো, এটা বল ধ্রুবকটা কি, বল ধ্রুবকের সংখ্যা কি ছিল, বল ধ্রুবক ছিল একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল প্রযুক্ত বল। ঠিক আছে। বল ধ্রুবক হলো আমাদের একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল প্রযুক্ত বল। তো এখানে বল কি, বল হলো নিচের দিকে এমজি। ঠিক আছে। প্রযুক্ত বল। তো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত, এল। একক দৈর্ঘ্যের বল কি হবে, এমজি বাই এল।
এটা হলো একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, যেটা হলো আমাদের বল ধ্রুবক। শেষ। দেন দেখো আমরা কি জানি F ইকুয়ালস টু kx, আর যদি আমরা প্রত্যানয়নকারী বলের এগেইনস্টে বলি তাহলে F ইকুয়ালস টু মাইনাস kx। তাহলে এখানে আমি mg/l x, এই হলো আমাদের F। আবার আমরা আরেকটা কি জানি, F ইকুয়ালস টু m, এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F ইকুয়ালস টু m। দেন দুইটা যদি ইকুয়াল করি, ma ইকুয়ালস টু mg/l x মাইনাস m ক্যান্সেল, তাহলে a ইকুয়ালস টু মাইনাস g/l x। ঠিক আছে, তাহলে আমরা সরল দূরগতি চ্যাপ্টারে বা সরল দূরগতিতে আমরা কি বলেছিলাম, a ইকুয়ালস টু ওমেগা স্কয়ার x। ঠিক আছে, তাহলে এটা আর এটা ইকুইভ্যালেন্ট, যেখানে ওমেগা হলো √g/l। ঠিক আছে, তার মানে এটা একটা সরল দূরগতি নির্দেশক সমীকরণ। ঠিক আছে, এটা একটা সরল দূরগতি নির্দেশক সমীকরণ, কারণ সরল দূরগতি নির্দেশক কণার ত্বরণের ফর্মুলা হলো a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x। এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো এখানে আমরা এটাকে a ইকুয়ালস টু g/lx কে আমরা এই ফর্মে লিখতে পারি, যেখানে ওমেগা ইকুয়ালস টু √g/l। তো হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখিয়ে দিলাম যে এটা সরল দূরগতি নির্দেশ করে। দেন আমি যেটা বলেছিলাম, এখান থেকে আমাদের টাইম পিরিয়ডটা বার করতে লাগবে, আর টাইম পিরিয়ডের ফর্মুলা কি, t ইকুয়ালস টু 2π/ওমেগা, এটা আমরা সবাই জানি। তাহলে 2π/ওমেগার ভ্যালু কি, √g/l। তার মানে এটা দাঁড়াবে কি, 2π√l/g। এই হলো উল্লম্ব স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কালের সূত্র, t ইকুয়ালস টু 2π√l/g। দেখো ক্লিয়ারলি, একদম ইজি। প্রথমে স্টার্ট কিভাবে করবে, এটা হলো স্প্রিং এর নরমাল পজিশন, ভর যোগালে স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে L দৈর্ঘ্য বাড়লো, এটা হলো সেকেন্ড পজিশন। তারপর প্রযুক্ত বল দিলে আরো দৈর্ঘ্য বাড়বে, সেটা হলো এই পজিশন। তারপর প্রযুক্ত বল ছেড়ে দিলে স্প্রিংটা কম্প্রেস হবে, মানে সংকুচিত হবে, সংকুচিত হয়ে এই জায়গাতে যাবে। তারপর এটা এইভাবে দুলতে থাকবে, তার পর্যায়কাল হলো এই 2π√l/g। ঠিক আছে, এটা হলো উলম্বভাবে দুলনশীল স্প্রিং এর পর্যায়কাল নির্ণয়ের সূত্র, এবং এটা ডেরিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো অনুভূমিকভাবে দুলানো স্প্রিং এর। এখন তো এখন উল্লম্ব ভার্টিক্যালি, এখন দেখুন আমরা উল্লম্ব, মানে ধরো একটা টেবিল বা একটা যে কোনো উল্লম্ব সাপোর্টের মধ্যে যদি আমরা একটা স্প্রিং ঝুলিয়ে দিই, তারপর সেটাকে যদি আমরা ডান দিকে বা বাম দিকে যদি বল প্রয়োগ করে সেটাকে সেম প্রসেসে সরল দূরগতিতে দুলাই, তাহলে সেটা পর্যায়কাল কি হবে, এটাই আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফিগারটা কি হবে দেখো, এখন হলো অনুভূমিক হবে। তো আমি এই একটা স্প্রিং, সেটাকে ভর দিলেও সেটা এখন আর এক্সটেনশন হবে না বা তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, কারণ সে অনুভূমিক ভাবে আছে। তো আমি এই জায়গাতে মধ্যে ভর দিতে পারি, এখানে তুমি m ভর দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন যদি আমি ডান দিকে স্প্রিংটাকে বল প্রয়োগ করি, তাহলে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো এতটুকু। এদিকে যদি আমি এই ক্ষেত্রে কোনো বল প্রয়োগ হলো না, এই ক্ষেত্রে F ইকুয়ালস টু F বল প্রয়োগ হলো। এখন আমার বলটাকে যদি ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা আবার আগের পজিশনে এসে দুলতে থাকবে। ঠিক আছে, স্প্রিংটা আবার সংকুচিত হবে, দেন দুলতে থাকবে। ঠিক আছে, তো দেখো এই দৈর্ঘ্য বৃদ্ধিটা ধরো x। ঠিক আছে, তাইলে আমার স্প্রিংটাকে যতটুকু আমি ডান দিকে এক্সটেনশন করব, সেটা বাম দিকেও ততটুকুই যাবে। তার মানে স্প্রিংটা এই m, তাহলে এটা হয়ে যাবে আমাদের x। দেখো এই পজিশনে স্প্রিংটা আছে, ভরটা এই জায়গার মধ্যে,
এখানে আমি কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে যে জায়গাতে স্প্রিং সেই জায়গাতে, তারপর এটাকে টান দিয়ে আমি এখানে আনলাম, আনাতে তার মধ্যে আমি তো এফ বল প্রয়োগ করলাম, তো স্প্রিং এর ভিতরের দিকে একটা প্রত্যানয়নকারী বল এফ কাজ করবে, ঠিক আছে। তো দেন আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে স্প্রিংটা এদিকে আসবে, তো এদিকে আসলো, তারপর এটা এরকম ভাবে সরল দ্রুত গতিতে দুলতে থাকবে, ঠিক আছে। তো সেম ভাবে এখন যদি আমি স্প্রিং এর বল ধ্রুবকটা কি ধরবো, সেম ভাবে আমি স্প্রিং এর বল ধ্রুবক যদি আমি কে ধরি, তাহলে কি আসে আমার এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ঠিক আছে, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। দেন আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম এক্স। তো এটাকেও আমরা সেম ভাবে ওই আগের ফর্মুলা দিয়ে বসাতে পারি, যে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেখানে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। তার মানে এটাও একটা সরল দ্রুতগতি নির্দেশ করে, ঠিক আছে, এটাও একটা সরল দ্রুতগতি নির্দেশ করে। দেন দেখো সেম ভাবে আগের মতো যদি আমি এটা টাইম পিরিয়ড বার করি, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা টি রুট ওভার কে বাই এম, তার মানে 2 পাই রুট ওভার এম বাই কে। এটা হয়ে গেল আমাদের অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কালের সূত্র। দেখো কোশ্চেনের মধ্যে আবার পর্যায়কাল না বলে কম্পাঙ্ক বলতে পারে, তো কম্পাঙ্ক বললে 1/t করে দেবে, মানে এটা যেটা বাড়লো এটা ইনভার্স, মানে এটাকে উল্টে দিলে কম্পাঙ্ক হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিই, যেমন 1/t করলে কি আসবে 1/2 পাই রুট ওভার কে বাই এম। এটা থেকে ডাইরেক্ট এটাকে ইনভার্স করলে বা উল্টিয়ে দিলে কম্পাঙ্ক, সরি কম্পাঙ্ক এটা n, থিটা না, এটা n বা মিউ, n বা মিউ, এই হলো কম্পাঙ্ক, ঠিক আছে। দেখো উলম্বর জন্য একরকম চিন্তাধারা, অনুভূমিকের জন্য আরেক রকম চিন্তাধারা, দুইটা কিন্তু সেম না। উলম্বের জন্য নিচের দিকে একটা ভর এম ভর কাজ করাতে তার নিচের দিকে একটা বল কাজ করে এফ ইকুয়ালস টু এম জি, এরকম কোনো এখানে না থাকায় আমি বল ধ্রুবকটাকে ডাইরেক্ট ইউজ করে অনুভূমিকভাবে নির্ণয় করতে পারি, কিন্তু উলম্বভাবে ডাইরেক্ট ইউজ করা যায় না, কারণ নিচের দিকে ডাইরেক্টলি একটা বল কাজ করে যেটা হলো অভিকর্ষক বল। তার জন্য একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল বার করে আমার কেয়ার ভ্যালুটা পুট করে পর্যায়কাল নির্ণয় করতে হবে, কিন্তু এই দিকে তো আমার ডাইরেক্টলি কোনো বল কাজ করে না, আমি এক বল প্রয়োগ করি, সেও আমাকে এক প্রত্যানয়নকারী বল প্রয়োগ করে, তাহলে এখানে জি এর কোনো ভেজাল নেই। তার জন্য আমি ডাইরেক্ট কেয়ার ভ্যালু এখানে না বসিয়ে কে রেখে আমি ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। এই হলো সেকেন্ড কোশ্চেন, এটা হলো অনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে। এখন আরো দুটা বাকি, একটা হলো আমাদের ইউনলের জন্য। ইউনল তো তোমরা আগেও পড়েছো প্রপার্টিস অফ বাল্ক ম্যাটারে। ইউনলের মধ্যে কি জেনেছিল যে পারদার যে কোনো অন্য তরল পদার্থ দিয়ে তাকে যদি দুলাই তাহলে কি হবে। তো সেম ভাবে এখন ইউনলের ক্ষেত্রে দেখো আরেকটা ডেরিভেশন, এই হলো আমাদের ইউনল। ঠিক আছে, এই হলো আমাদের ইউন। তো আমি প্রথমে ধরলাম যে আমার ইউনলের মধ্যে ধরো যে কোনো একটা তরল, আমি ধরলাম যে ইউনলের মধ্যে কি আছে, জলই আছে ধরলাম। এখানে তরলটা কোনো ম্যাটার করে না, জল দিলে যে কথা, পারদ দিলে একই কথা, গ্লিসারিন দিলে একই কথা, সোজা কথা যে কোনো একটা তরল এখানে আছে, ঠিক আছে। তো উভয় বাহুতে তরলের উচ্চতা সমান হবে, উভয় বাহুতে তরলের উচ্চতা যেটা সেটা সমান হবে। ধরলাম আমি এতটুকু উচ্চতা পর্যন্ত তরল আছে, শেষ। এখন সিম্পল একটা জিনিস ধরো, দুই বাহুতে তরল আছে এল দৈর্ঘ্য পর্যন্ত, দুই বাহুতে তরল এল দৈর্ঘ্য পর্যন্ত আছে, আর মাঝখানের যে এই জায়গাটা আমি নেগলিজিবল ধরলাম।
কেন নেগলিজিবল ধরলাম, প্র্যাকটিক্যালি যদি তোমরা ইউ নল দেখে থাকো তাহলে বুঝবে যে এই দুইটা নল খুবই কাছাকাছি থাকে, ঠিক আছে। তো মাঝখানে যে ছোট্ট জায়গাটা এটাকে নেগলিজিবল ধরা যায়। এখন দেখো, এখন যদি আমরা ধরি যে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, ঠিক আছে, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, তাইলে আর কি দেখলাম এখানে নলের দৈর্ঘ্য কি এল, তরলের ঘনত্ব ধরি রো, তাইলে আমাদের এই যে নলটা, এই নলের আয়তন কি হবে, আয়তন হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এই নলের আয়তন কি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তো নল কয়টা এখানে, দুইটা, তাহলে মোট তরল আয়তন কি হবে 2 আলফা এল। দেন এই দুইটা নলের মোট ভর, ভর কি m ইকুয়ালস টু v ইনটু রো, আর v কি পেলাম 2 আলফা এল, তার মানে রো। তাহলে এই যে লিকুইডটা এটা টোটাল ভর কি 2 আলফা এল রো। আবার প্রথম থেকে বলি, এটার দৈর্ঘ্য এল, এটার দৈর্ঘ্য এল, তাহলে নলের মোট দৈর্ঘ্য কি 2l। এই জায়গাটাকে আমরা নেগলিজিবল ধরলাম, নলের মোট দৈর্ঘ্য 2l। এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, তাহলে এই নলের আয়তন কি আলফা এল, এই নলের আয়তন কি আলফা এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। মোট আয়তন কি, দুইটা প্লাস করলে 2 আলফা এল, অন আয়তনকে যদি ঘনত্বকে ইনটু করি তাহলে পাই আমরা ভর, তাহলে আমরা এটার ভর কি পেলাম 2 আলফা এল ইনটু ঘনত্ব মানে রো, তার মানে 2 আলফা এল রো। এখন যদি আমরা এটাকে উপর দিক থেকে ফু দেই বা বল প্রয়োগ করে এটাকে আমরা একটু নিচের দিকে নামাই, ধরো এটাকে আমরা কতটুকু নিচের দিকে নামাই না, ধরো x এতটুকু পর্যন্ত নিচের দিকে নামালাম, তাহলে কি হবে, এটা উপরের দিকে সেম ভাবে জল x উচ্চতা পর্যন্ত উঠবে, ঠিক আছে। আমরা যতটুকু তাকে নিচের দিকে নামাবো ঠিক ততটুকুই উপরের দিকে x উচ্চতা পর্যন্ত সে উঠবে। তো এই জায়গাটা ধরো x, তাহলে এই জায়গাটা হবে x, ঠিক আছে। এখন তাহলে এই দুটার মাঝখানে দূরত্ব কত হবে, এখন এটাও x, তার মানে এখান থেকে এতটুকু হবে 2x, ঠিক আছে, এখান থেকে পর্যন্ত হবে 2x। তো এই 2x টা এটা কিন্তু এখন অনুভূমিক লাইন, অনুভূমিক লাইনের উপরে কতটুকু তরল আছে 2x উচ্চতা পর্যন্ত, ঠিক আছে। 2x উচ্চতা পর্যন্ত তরলের যে ভর, এই ভরের জন্য নিচের দিকে একটা বল কাজ করবে, অভিকর্ষ বল, মানে এটা অ্যাক্সেসের জন্য নিচের দিকে একটা বল কাজ করবে, সেই বলের জন্য তরলটা নিচের দিকে নামবে। দেন এটা নিচের দিকে নামবে মিন্স এটা উপর দিকে উঠবে, আবার এটা নিচের দিকে নামবে মিন্স এটা উপর দিকে উঠবে, এরকম ভাবে তরলটা দুলতে থাকবে, ঠিক আছে, এরকম ভাবে তরলটা দুলতে থাকবে। আর এটা আমাদের পর্যায়কাল বার করতে লাগবে, ঠিক আছে, এটা আমাদের পর্যায়কাল বার করতে লাগবে। এখন তাইলে আমার এটা কি বলে, এটার ভরটা আমরা বার করি, এই অ্যাক্সেস জায়গাটা ভর, তো এইটার ভর কি হবে এফ ড্যাশ, বা এটাকে যদি আমরা ক্যাপিটাল এম ধরি, যেহেতু এটা আমার পুরো চুঙের ভর, আর এটাকে যদি আমরা স্মল এম ধরি, তাহলে স্মল এম ইকুয়ালস টু সেম ভাবে এটার দৈর্ঘ্য কি 2x, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আলফা, ঘনত্ব কি রো, তাহলে এই জায়গাটার ভর কি হবে 2x আলফা রো, ঠিক আছে, 2x আলফা রো এই জায়গাটার ভর। আর এই জায়গাটার ভরের জন্য নিচের দিকে যদি F বল কাজ করে তাহলে এই F বল কি হবে mg, তার মানে 2x আলফা রো জি, এই হলো নিচের দিকে ক্রিয়াশীল বল, ঠিক আছে। এখন আবার আমরা জানি কি F equals to kx এবং F equals to m, ঠিক আছে। তো এই বল তো আমরা পেয়ে গেলাম, এখন আমরা F equals to কি করি m এ করি, তাহলে দেখো আবার যদি লিখি F equals to m, এটা হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, তাইলে A equals to F by m, এখানে f এর জায়গায় 2x আলফা রো জি, আর এখানে m যেটা হবে এটা পুরাটা লিকুইডের ভর, মানে ক্যাপিটাল M, ক্যাপিটাল।
এখন বলবো যে এখানে পুরোটা লিকুইডের ভর কেন হবে। F ইকুয়ালস টু m এ যেটা, এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র, এটা সমগ্র চুঙের তরলের জন্য। আর এটার যেটা, এটা হলো প্রত্যানয়নকারী বল, মানে এই এক্সেস তরলের জন্য, এটা হলো F ইকুয়ালস টু 2x আলফা রো জি। আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা সম্পূর্ণ তরলের ক্ষেত্রে ত্বরণ যেটা, ওইটা আমরা বার করবো সম্পূর্ণ তরল। কারণ ইলেকট্রিকের তরল যে ত্বরণে নামবে সেই ত্বরণে পুরাটা তরলের ত্বরণ একই হবে। তার জন্য F ইকুয়ালস টু m এ পুরাটা তরলের জন্য। এটা এরকম না যে এখান থেকে কিছু তরল এ ত্বরণে নামবে আর এটা স্থির থাকবে। এটা যদি এ ত্বরণে নামে তাহলে এটা এ ত্বরণে উপরে উঠবে। তাহলে এখন 2x আলফা রো জি আর ক্যাপিটাল M এর ভ্যালু 2 আলফা L রো, 2 ক্যান্সেল, আলফা আলফা ক্যান্সেল, রো রো ক্যান্সেল, তো থাকবে গিয়ে কি x বাই L জি। ঠিক আছে, থাকবে গিয়ে কি x বাই L জি। দেখো এতটুকু অবধি বুঝা গেছে নি, x বাই L জি। ঠিক আছে, এটা হলো আমাদের কি বলে F ইকুয়ালস টু m এ, তাহলে a ইকুয়ালস টু f বাই m, আর f এর জায়গার মধ্যে 2x আলফা রো জি, 2x আলফা রো জি। ঠিক আছে, তাহলে এটাকে করা যায় g বাই l x, এরকম ভাবে রাখা যায়। আমরা যেমন আগে তোমার x টাকে আলাদা রাখলাম, এখানেও সেম করলাম, x টাকে আলাদা রাখলাম। বুঝা গেল? এখন দেখো সেম ভাবে আমার f ইকুয়ালস টু ওমেগা স্কয়ার x, a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x, এটার সাথে কম্পেয়ার করা যায়নি, কম্পেয়ার করা যায়। তো এখানে আমার একটা মাইনাস ইউজ করতে লাগবে, তো মাইনাসটা তুমি এখানে দিয়ে দাও, মাইনাস 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 মাইনাস। এখন বলো হঠাৎ করে মাইনাসটা কোথায় থেকে আসলো? ঠিক আছে, দেখো এখানের মধ্যে যে আয়তনটা, সরি এখানের মধ্যে যে ভরটা, তার জন্য বল কিন্তু নিচের দিকে কাজ করছে। ঠিক আছে, আমরা এটাকে ফু দিয়ে উপরের দিকে উঠালাম, মানে আমার প্রযুক্ত বলটাকে উপরের দিকে উঠালো, আর তার প্রত্যানয়নকারী বল নিচের দিকে নামালো। আর এই প্রত্যানয়নকারী বলের জন্যই সে সরল দ্রুত গতিতে দুলছে। তো আমার প্রযুক্ত বল যেটা আমি এদিকে F দিলাম, সেটা কিন্তু আমি ক্যালকুলেট করিনি। আমি করলাম প্রত্যানয়নকারী বল যেটা এদিকে উল্টা দিকে আসবে। আমার প্রত্যানয়নকারী বলের লিকুইডটাকে এদিকে উঠালো, কিন্তু এটা প্রত্যানয়নকারী বল, তার জন্য প্রত্যানয়নকারী বলের আগে মাইনাস দিয়ে দিলাম, মানে আমার প্রযুক্ত বলে উল্টা ডাইরেকশনে সেটা কাজ করবে। তো শেষ, এই বললো আমাদের ত্বরণ। এখান থেকে আমরা টাইম পিরিয়ড t ইকুয়ালস টু 2 পাই রুট ওভার, এখানে কি করবা 2 পাই রুট ওভার, আগে যদি স্প্রিং হতো তাহলে আমরা কি লিখতাম বলে যে m বাই k, তো এখানে আমরা লিখুন t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগার জায়গা কি, ওমেগার জায়গা রুট ওভার g বাই l, তার মানে এটা হবে 2 পাই রুট ওভার l বাই g। ঠিক আছে, এটারও পর্যায়ক্রমিক সূত্র কি আসলো, 2 পাই রুট ওভার l বাই g। সেম ভাবে তোমরা এটা কম্পাঙ্ক বার করতে পারো। এটার ক্ষেত্রে আমি আবার প্রথম থেকে একটা সাময়িক ধারণা দিয়ে দিই, কোনো ডাউটের কিছু নাই। প্রথমে তো লিকুইডটা সমান উচ্চতায় থাকলো, তারপর এটাকে যদি আমরা উপর থেকে ফু দিয়ে এক বল প্রয়োগ করি, তাহলে ধরো এটা x দূরত্ব নামলো, সেম ভাবে এটা এখানে অনুভূমিক রেখা থেকে x দূরত্ব উঠবে। তার মানে এখন যে অনুভূমিক রেখাটা, তার সাথে তাদের পার্থক্য হবে 2x। ঠিক আছে, তো 2x এর ভর কি হবে, 2x তার দৈর্ঘ্য ইনটু তার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল মানে আলফা ইনটু তার ঘনত্ব মানে রো। আর এই 2x এর ভরের জন্য নিচের দিকের বল কি হবে, mg, যে ভরটা আমরা বার করলাম তাকে g দিয়ে ইনটু করে দাও, তাহলে আসবে এটা 2x আলফা রো g। এই বলের জন্য সেটা দুলবে, তো তার ত্বরণ কি বাই m, এখানে m কি হবে, সমগ্রটার ভর, সমগ্রটার ভর মানে 2 আলফা l রো। বাস, এখান থেকে a তোমরা পেয়ে যাবে, এটারে ওমেগা স্কয়ার x এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তারপর আমরা ওমেগা পেয়ে যাবো, যেখানে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার g বাই l। তো ওমেগা আমরা পেয়ে যাবো, তারপর আমরা t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা করলে আমরা ইজিলি তার পর্যায়কাল বার করে নেব। ঠিক আছে, তো এই হলো আমাদের ইউটিউবের পর্যায়কাল। ঠিক আছে,
যে কোনো ইউ আকৃতির টিউবের বা ইউটিউবের মধ্যে তরলকে যদি আমরা বল প্রয়োগ করে ধ্বনিত করি তাহলে তার যে পর্যায়কাল হবে সেটা হলো টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে এল কি, এল হলো ইউটিউবের নলের দৈর্ঘ্য আর জি কি, জি হলো অভিকর্ষজ ত্বক। এখন যেটা লাস্ট টপিক, এটা হলো আমাদের যে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছিলাম যে গ্যাস সিলিন্ডারের মধ্যে চাপ বার করা। সরি, দেখো এটা আমি চিত্রটা আঁকলে বুঝবো। তো ধরো এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, এই হলো একটা সিলিন্ডার। তো এটার মধ্যে ধরি আমি এতটুকু পর্যন্ত গ্যাস আছে, কতটুকু পর্যন্ত, মোটামুটি ভর্তি গ্যাস, টোটালি এতটুকু পর্যন্ত গ্যাসে ভর্তি। প্রাথমিক অবস্থায়, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় সিলিন্ডারটা এতটুকু পর্যন্ত গ্যাসে ভর্তি। তো এটার মধ্যে চাপ ধরলাম আমি পি আর আয়তন ধরলাম আমি ভি, ঠিক আছে। এটার মধ্যে আমি চাপ ধরলাম পি, আয়তন ধরলাম ভি, মানে কলম হয়ে গেল। এই গ্যাসের মধ্যে চাপ ক্যাপিটাল পি, আয়তন ক্যাপিটাল ভি। এখানের মধ্যে যে পিস্টন আমি একটা ইউজ করলাম, এরকম পিস্টন, ঠিক আছে, এই একটা পিস্টন, এটাকে এখন প্রেস করে আমি, ধরো এটাকে আমি এই জায়গাতে আনলাম, মানে উপর থেকে এফ বল প্রয়োগ করে পিস্টনটাকে আমি এই জায়গার মধ্যে এখন আনলাম, ঠিক আছে। উপর থেকে আমি এফ বল প্রয়োগ করে পিস্টনটাকে আমি এই জায়গাতে নিয়ে আসলাম। তো এইখান থেকে এই জায়গার দূরত্ব ধরো এক্স। এখান থেকে যদি আমি পিস্টনটাকে এক্সটার্নাল ফোর্স মানে বাহ্যিক বল প্রয়োগ করে যদি নিচের দিকে আনি, তাহলে কি হবে, তাহলে এটার মধ্যে তোমার চাপ কি হবে, বাড়বে, আর আয়তন কি হবে, কমবে। তো এই জায়গার মধ্যে ধরো চাপ তোমার কি হলো, স্মল পি পরিমাণ কমলো, তাইলে এটা হবে ক্যাপিটাল পি মাইনাস স্মল পি। আর আয়তন ধরো, সরি প্লাস পি, চাপ বাড়লো, আর আয়তন ধরো ভি মাইনাস স্মল ভি, যেখানে এই জায়গার চাপ আর আয়তন হলো স্মল পি স্মল ভি, মানে চাপটা বাড়লো, কতটুকু বাড়লো, পি প্লাস পি, আয়তনটা কমলো, মানে ভি মাইনাস ভি। প্রক্রিয়াটা যদি সমুষ্ণ প্রক্রিয়ায় হয়, সমুষ্ণ প্রক্রিয়ায় যদি প্রক্রিয়াটা হয়, তাহলে আমরা গ্যাস চ্যাপ্টারে পড়েছিলাম বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়েছিলাম যে সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে কি সূত্র আমরা প্রয়োগ করি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো প্রাথমিক আয়তন পি ভি, প্রাথমিক চাপ এবং আয়তন পি আর ভি, প্রেস করার পরে কি হলো, পি প্লাস পি, ভি মাইনাস ভি। তাহলে প্রেস করার পরে তোমার এখান থেকে আমরা লিখতাম পারি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, যেহেতু PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো সেম ভাবে প্রাথমিক ছিল PV আর অন্তিম হলো P প্লাস P আর V মাইনাস V। এটা হলো ক্যাপিটাল P, P প্লাস P আর V মাইনাস V। তাহলে এটাকে আমরা ইনটু করি, তাহলে PV তারপর মাইনাস পি স্মল ভি, তারপর প্লাস স্মল পি ক্যাপিটাল ভি, তারপর মাইনাস স্মল পি স্মল ভি। আর এখান থেকে আমরা এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা বাদ দিতে পারি, স্মল পি স্মল ভি, এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি, কারণ এটা খুব ক্ষুদ্র, কারণ চাপও খুব ক্ষুদ্র পরিমাণ বাড়বে, আয়তনও খুব ক্ষুদ্র পরিমাণ কমবে। তো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো বাদ দিয়ে দিলে কি থাকবে, ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি, ক্যাপিটাল পি ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল পি স্মল পি প্লাস স্মল পি ক্যাপিটাল ভি, ঠিক আছে, স্মল পি ক্যাপিটাল ভি, এটা ক্যান্সেল, তাহলে ক্যাপিটাল পি স্মল ভি ইকুয়ালস টু স্মল পি ক্যাপিটাল ভি, এটা আসবে, ঠিক আছে। তো এটা আসার পরে এখান থেকে আমরা স্মল পিটা বার করি, স্মল পি ইকুয়ালস টু ক্যাপিটাল পি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, স্মল পি ইকুয়ালস টু, এটা আমরা পেলাম। তো এখানের মধ্যে এখন দেখো চুঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো আলফা, ঠিক আছে, চুঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আলফা, আর চুংটার দৈর্ঘ্য
ধরে নাও একটা কি ধরবো চুংটার দৈর্ঘ্য ধরে নাও এল, মোট দৈর্ঘ্য এল। তাইলে কি আসবে তাইলে আসবে ক্যাপিটাল পি যা ক্যাপিটাল পি থাক, স্মল ভি মানে এই ক্ষুদ্র অংশের আয়তন, ঠিক আছে, এই ক্ষুদ্র অংশের আয়তন। আর আয়তন কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তার মানে আলফা এক্স, কারণ এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কি এক্স, ঠিক আছে। তাহলে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, দৈর্ঘ্য এক্স, তাহলে এই জায়গাটার আয়তন আলফা এক্স। আর নিচে হলো ক্যাপিটাল ভি মানে সবটার আয়তন, তাহলে কি হবে আলফা ইনটু এল, তাহলে এখানে আসবে আলফা ইনটু এল, আলফা আলফা কাটা পি এক্স বাই এল। এই হলো আমাদের এই ছোট্ট অংশের চাপ পি। এখন চাপ থেকে আমরা বলে যেতে পারি, ঠিক আছে, কারণ আমাদের দরকার কি বল, বল পেলেই আমরা এফ ইকুয়ালস টু এম এ করে এটা আমরা বার করতে পারবো। তো চাপ থেকে বলে যাওয়ার একটা রাস্তা আছে, সেটা হলো পি ইকুয়ালস টু এফ বাই এ, ঠিক আছে, পি ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এফ ইকুয়ালস টু কি পি ইনটু এ, এখানে আমরা পি কে পেলাম, পি পেলাম আমরা ক্যাপিটাল পি এক্স বাই এল, আর এ কি এখানে এ হলো আমাদের আলফা, ঠিক আছে, এ কি এখানে এ হলো আমাদের আলফা। দেখো তাইলে আমরা এখানে কি পাইলাম f ইকুয়ালস টু পি এক্স বাই এল আলফা। সেম ভাবে এখন আমরা আগের নিয়মে যাই, আগের নিয়মে মিন্স f ইকুয়ালস টু এম এ, আর এটা হলো আমাদের প্রত্যানয়নকারী বল, তাইলে এম এ ইকুয়ালস টু মাইনাস পি এক্স বাই এল আলফা, বা এখানে পি আলফা বাই এল এক্স, তাহলে a ইকুয়ালস টু পি আলফা এম এল এক্স। দেখো পি আলফা বাই এম এল এক্স এ পেলাম। তো সেম ভাবে এটাকে যদি আমরা a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স এর সাথে কম্পেয়ার করি, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার পি আলফা বাই এম, ঠিক আছে, এখানে ওমেগা হলো রুট ওভার পি আলফা বাই এম। তো এখান থেকে আমরা ইজিলি টাইম পিরিয়ডটা বার করতে পারি, t ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা means 2 পাই বাই রুট ওভার পি আলফা বাই এম, তার মানে 2 পাই রুট ওভার এম এল বাই পি আলফা। এই হলো একটা পিস্টনযুক্ত চুঙের মধ্যে যদি কোনো গ্যাস আবদ্ধ থাকে তার জন্য ওর পর্যায়। এটাও আবার আমি প্রথম থেকে একটা রাফ আইডিয়া দিয়ে দিই। প্রথমে এই হলো চুঙের দৈর্ঘ্য ধরবা এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরবা আলফা, ভিতরের চাপ হলো পি এবং আয়তন হলো ভি। এই পিস্টনটাকে যখন আমরা প্রেস করব প্রযুক্ত বল এফ দিয়ে, তখন গ্যাসের ভিতর থেকে একটা প্রত্যানয়নকারী বল এফ উল্টা দিকে কাজ করবে, ঠিক আছে। তো এটাকে আমরা প্রেস করাতে তার যে আয়তন সেটা কমলো, ধরি ভি পরিমাণ স্মল ভি, আর চাপ বাড়লো স্মল পি, তাহলে ভিতরের কি হবে চাপ হবে আগের চাপ প্লাস যেটা বাড়লো এটা মানে পি প্লাস পি, আর আয়তন কি হলো আগের আয়তন আর যেটা কমলো মানে ভি মাইনাস ভি, মানে এই জায়গাটা আয়তন হলো স্মল ভি গেল। তো এখন এখান থেকে আমরা সমুষ্ণ প্রক্রিয়ার সূত্র প্রয়োগ করে স্মল ভিটা আমরা বার করলাম, এটা আসলো এটা মানে ক্যাপিটাল পি স্মল ভি বাই ভি। এখন আয়তনটা আমরা বসিয়ে দিলাম, এটার জন্য আয়তন কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, পুরোটার জন্য আয়তন কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। এখান থেকে আমরা চাপটা বার করলাম। এখন চাপ থেকে বলে যাওয়ার রাস্তা একটাই, পি ইকুয়ালস টু এফ বাই এ। এখান থেকে আমরা বলটা বার করলাম। এখন বল থেকে ত্বরণে যাওয়ার রাস্তা একটাই, এফ ইকুয়ালস টু এম এ। তারপর এখান থেকে আমরা এটা বার করলাম, এর থেকে ওমেগা আসলো, ওমেগার ভ্যালু বসিয়ে আমরা টাইম পিরিয়ড বার করে নিলাম, ঠিক আছে। এই হলো চারটা কোশ্চেন যেটা আমাদের 12 এর টার্ম টুর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং 3 মার্কের জন্য। তো এই চারটা কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কেউ কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর নাইলে আমারে হোয়াটসঅ্যাপ করতে পারো, দরকার হলে আমি আর আবার বুঝিয়ে দেবো। আর তাছাড়া যদি ডাউট হয় তাহলে ভিডিওটা একটু ব্যাক করে ভাবে দেখে নাও এগেন এন্ড এগেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা কম্পন সম্বন্ধে কিছু বুঝাবো, ওই ক্লাসটা অ্যাটেন্ড করো। আর ভিডিওটা কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো থাক আজকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জানো টাটা।